হান্সের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকের একটি সুইসাইড নোটের দ্বিতীয় পর্ব পাঠ করব। এর আগে গতকালকের আপনারা প্রথম পর্ব শুনেছেন। আজকের এই পর্বটিও আকর্ষণীয় হবে আশা করি, সঙ্গে থাকুন। মৌরি ঘর থেকে বের হয়ে গেলে পার্থ ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। বাসার সামনের রাস্তায় মৌরিদের সাদা রঙের গাড়িটা দাঁড়িয়ে আছে, নতুন ঝকঝকে টয়োটা এলিয়েন। গাড়ির প্রতি কোনো আগ্রহ নেই তার। আজ যেমন মৌরিদের গাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর কোনোদিন কখনই সে গাড়ির দিকে এমন করে তাকায়নি। প্রায় প্রতিদিনই মৌরি এই গাড়িতে আসে, আবার চলেও যায়। মৌরি চলে যাওয়ার সময় পার্থ প্রতিদিনই ভদ্রতার খাতিরে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, কিন্তু আজকে দাঁড়ানোটা নিছক ভদ্রতা নয়, কোথায় যেন একটা টান আছে বুঝতে পারে পার্থ। নিজেকে প্রশ্ন করে, কেন তার মৌরির প্রতি টান থাকবে? অনিন্দিতার প্রতি তাহলে তার কিসের টান? নাকি সবই মিথ্যে? নাকি বোনের মতো? নাকি নারীর প্রতি পুরুষের যে সহজাত টান থাকে তাই? এসব প্রশ্নের উত্তর নিজের কাছে দুর্বোধ্য মনে হলেও একটা সত্য পার্থ বুঝতে পারে, অনিন্দিতাকে সে শুধু ভালোবাসতেই পারে, পাওয়ার জন্যে অনিন্দিতা নয়। আর মৌরি তার উল্টোটা। ওকে ভালোবাসা যায়, পেতেও আশা করা যায়। পার্থ নিজেকে প্রশ্ন করে, সে কেন গাড়িটিকে দেখছে অমন করে? মৌরিদের গাড়ি বলে? কেন আজ গাড়িটি বিশিষ্টতা পেল তার কাছে? মৌরি এই গাড়িতে আসে বলে? মৌরির প্রতি তার এই অনুভূতির কি কারণ? আর 5টা মেয়ের মতো মৌরি তার ছাত্রী, ওর সঙ্গে তো এমন কোনো সম্পর্ক হওয়ার কথা নয় যাতে সে এমন টান অনুভব করতে পারে। পার্থ নিজেকে ঠিক বুঝতে পারে না, নিজের সম্পর্কে প্রায় সে তালগোল পাকিয়ে ফেলে আজকাল। পার্থ ছাদের এক কোণে দাঁড়িয়ে নিচে রাস্তার দিকে তাকিয়ে আছে, কিন্তু মৌরিকে দেখতে পাচ্ছে না সে। মনে মনে ভাবে, এতক্ষণ তো লাগার কথা নয়, এতক্ষণ তো গাড়িতে গিয়ে বসার কথা। এলোমেলো ভাবনার মধ্যে হঠাৎ কলিং বেল বাজতে থাকে। পার্থ এ সময় অন্য কাউকে আশা করে না। কলিং বেল বাজতে থাকে 1বার, 2বার, 3বার। পার্থ সেদিকে খেয়াল নেই। এবার দরজার বাইরে থেকে মৌরির কণ্ঠস্বর শুনতে পায় পার্থ। পার্থদা, দরজাটা খোলো প্লিজ। পার্থ দ্রুত ড্রয়িং রুমে গিয়ে দরজা খুলে দেয়। ঘরে ঢুকতে ঢুকতে মৌরি বলে, যেতে মন চাইল না, আরো একটু সময় বসি, গল্প করি তোমার সঙ্গে, অসুবিধা নেই তো? পার্থ অন্তরের উচ্ছ্বাস চেপে রেখে বলে, অসুবিধা থাকবে কেন? আচ্ছা বসো, ফিরে এলে কেন বলো তো? বললাম তো যেতে মন চাইছে না, তাই ফিরে এলাম। কেন, তোমার অসুবিধা হচ্ছে? অসুবিধা কি? কিন্তু বলতে পারেনি সে। বলল, কেন ফিরে এলে? এমন সাদামাটা কথা হয়তো মৌরি আশা করেনি। অবাক হয়ে সে পার্থর মুখের দিকে তাকিয়ে বলে, ফিরে এসেছি বলে তুমি খুশি হওনি? আচ্ছা, চলে যাচ্ছি তবে। মৌরি দরজার কাছে যেতেই পার্থ বাধা দিয়ে বলে, না, যেও না। কেন যাব না? ফিরে এসেছি বলে তুমি খুশি হওনি তো? কে বলল খুশি হয়নি? মনে হলো সত্যি বলছো, তুমি খুশি হয়েছো পার্থদা। সত্যি খুশি হয়েছি। কেন খুশি হলে?
আমি থাকলে তুমি খুশি হবে কেন? ঠিক জানি না তো কেন খুশি হলাম। সব খুশির কারণ কি বোঝানো যায়? যায় না? না? আচ্ছা, না বলতে চাও বলো না, তোমাকে একটা কথা বলি। কি? তুমি আমার বন্ধু হবে? জানো পার্থদা, আমার মনের কথা বলার কেউ নেই, কোনো বন্ধু নেই আমার। পার্থ অবাক হয়, এক দৃষ্টিতে মৌরীর দিকে তাকিয়ে থাকে। মৌরী চোখ নামায় না। পার্থ চোখ নামিয়ে বলে, কিন্তু কিন্তু কি? না না, কিছু না। তোমার চেয়ে আমার বয়সটা তো অনেক বেশি। তুমি কি পার্থদা, বন্ধু হতে হলে আবার সমান সমান বয়স হতে হয় নাকি? বাবা মায়ের সঙ্গে মেয়ের, ভাইয়ের সঙ্গে বোনেরও তো বন্ধুত্ব হয়, কিন্তু আমার সে ভাগ্য নেই। কার সঙ্গে শেয়ার করব আমার সুখ দুঃখের কথা? তুমি বন্ধু হও প্লিজ। পার্থ এই খ্যাপাটে তরুণীটিকে আজকাল পাগলি ভাবতে শুরু করেছে। পার্থ কেন যেন ওর দিকে তাকিয়ে মিটমিট করে হাসে। তুমি হাসছো, আমাকে আমাকে মাথা খারাপ ভাবছো, তাই না? আঁতকে ওঠে পার্থ। সে ধরা পড়ে যাচ্ছে না তো। বলে, না না, কেন তোমাকে মাথা খারাপ ভাববো? ঠিক আছে, আমি তোমার বন্ধু হলাম। মৌরি খুশি হয়, বলে, আমার অনেক কথা তোমাকে বলার আছে পার্থদা, তুমি শুনবে তো? আচ্ছা, শুনবো। থ্যাংক ইউ পার্থদা। বিকেলে তো চা খেলে না, এখন সন্ধ্যা, নাকি চায়ের অভ্যাস নেই তোমার? পার্থ সহজ করে উত্তর দেয়, খাই তো। কখন চা খাও তুমি? তুমি চলে যাওয়ার পর। কেন? আমি থাকতে চা খেতে সমস্যাটা কি? সমস্যা কিছু নেই। নিজের হাতে চা বানিয়ে খেতে হয় আমাকে। চা বানাতে 10 মিনিট, খেতে 10 মিনিট লেগে যায়। তোমার 1 ঘন্টা রেয়াজ থেকে 20 মিনিট নষ্ট হয়ে যাবে, সেটা বড় কথা নয়। পুষিয়ে দেয়া যাবে। তবে তবে কি? চায়ের সঙ্গে সিগারেট খাওয়ার অভ্যাস আমার। তো কারো সামনে সিগারেট খেতে চাই না আমি। বিশেষ করে তো মেয়েদের সামনে নয়ই। মেয়েরা সিগারেট পছন্দ করে না, বিরক্ত হয়। মৌরি খিলখিল করে হেসে বলে, আমি বিরক্ত হব না পার্থদা। কোনো ছেলে সিগারেট খেলে তাকে হিরো হিরো মনে হয় আমার কাছে। তাছাড়া যাকে ভালো লাগে তার কোনো দোষ খুঁজে পাওয়া যায় না। আমি তোমার মধ্যে দোষের কিছু দেখি না। বাবা সিগারেট খায়, আমি সহ্য করতে পারি না। তবে আমি তোমার জন্য সিগারেট গন্ধ সহ্য করব। তুমি জানো না, আমি অন্য 5টা মেয়ের মতো নই। আচ্ছা, তোমার কিচেনটা কোন দিকে বলো তো? আমি তোমার জন্য চা বানিয়ে নেব। এখন থেকে রোজ এসে তোমাকে চা বানিয়ে খাওয়াবো। কি বলছো তুমি? বলা বলির কিছু নেই পার্থদা। আমি শুধু জেনে রাখো, আমি অন্য মেয়েদের থেকে আলাদা। আমার বাবা মাও তাই জানে। আমি কোনো কিছুতে রাগ ঢাক পছন্দ করি না। আমার যা ন্যায় মনে হয় তাই করি। লোকলজ্জা বলতে আমার কিছু নেই। সমাজ আছে তো। তুমিও তো মায়ের মতো কথা বললে। ওসব ছাড়ো তো, এসো রান্নাঘরে, কোথায় কি আছে দেখিয়ে দাও আমাকে। বারণ শোনার মেয়ে নয় মৌরি। ওকে দেখলেই তা বোঝা যায়। ওর চলাফেরা, পোশাক আর কেয়ারলেস ভাব দেখলে অন্য মেয়েদের থেকে সে যে আলাদা সেটা বোঝা যায়।
মৌরি ঘন দুধ ও বেশি করে চা পাতা দিয়ে চা বানিয়ে পার্থর হাতে দিয়ে বলে, খেয়ে দেখো, ভালো হলে প্রতিদিন তোমাকে চা বানিয়ে খাওয়াবো। আর যদি ভালো না হয়, তুমি শিখিয়ে দেবে। চা হাতে নিতে নিতে পার্থ বলে, তুমি চা খাও না? মৌরি অবাক হয়ে বলে, খাই না মানে কি, এই তো আমার চা। চায়ের কাপে চুমুক দিয়ে পার্থ বলে, গ্রেট দুষ্টু, তুমি এত সুন্দর চা বানাও কি করে? কে শিখিয়েছে তোমাকে? কে আবার শেখাবে? মাকে দেখে নিজে নিজে শিখেছি। গান ছাড়া কোনো কিছু শেখাতে হয় না আমাকে। জানো পার্থদা, গান শিখতে ভালো লাগে না আমার। পার্থ অবাক হয়, কেন? কেন আবার? গান শুনলে না বা গাইলেই যে আমার ভীষণ কান্না পায়। মা বলেছে তাই শিখছি। জানো, মায়ের কোনো কথা ফেলতে পারি না আমি। তুমি জানো না, আমার মা খুব দুঃখী। ওর তো আমি ছাড়া আর কেউ নেই। তাই মাই আমার সব। আর বাবার কোনো কথাই আমি শুনি না। মা একটু পুরনো মানসিকতার। এটা করা যাবে না, ওটা করা যাবে না, জিন্স টি শার্ট পরা যাবে না, ওগুলো নাকি অশ্লীল। মায়ের সব ফানি কথাবার্তা আমার একটুও ভালো লাগে না। আচ্ছা পার্থদা, অশ্লীলতা কি শুধু পোশাকই? কথা বলতে বলতে থেমে গিয়ে চায়ে চুমুক দিয়ে পার্থ বলে, চা কিন্তু সত্যিই ভালো হয়েছে। কে বানিয়েছে দেখতে হবে না? চায়ের কাপে চুমুক দিয়ে মৌরি হাসতে হাসতে বলে। পার্থ চায়ের প্রসঙ্গ বাদ দিয়ে বলে, কি যেন বলছিলে? শুনবে? হ্যাঁ বলো। দেখুন, বাদ দাও এসব কথা। তুমি একমত হবে না, সবাই মায়ের মতো। না না, বলো, আমি শুনবো। আমি মনে করি অশ্লীলতা পোশাকে যেটুকু, তার চেয়ে বেশি মনে। কেন? কেন আবার? আমার কয়েকটা বান্ধবী আছে, ওরা হিজাব পরবে, বোরকা পরবে, আর সুযোগ পেলেই কি সব আলাপ করে জানো? শুনলে তুমি লজ্জা পাবে। কি? কি আর বলছি, ওরাই বেশি খারাপ চিন্তা করে। আচ্ছা থাক, ওরা ওদের মতো থাক। ও, তুমি সিগারেট খাবে না চায়ের সঙ্গে? না, আজ থাক। ওমা, থাকবে কেন? আমার সামনে খাবে না তাই? না পার্থদা, সেটা হবে না। তোমাকে চায়ের সঙ্গে সিগারেট খেতেই হবে। কোথায় সিগারেট প্যাকেট? তোমার পড়ার টেবিলে? আচ্ছা দাঁড়াও, আমি আনছি। পাথর পড়ার টেবিলে থেকে সিগারেট ও লাইটার এনে এগিয়ে দিতে দিতে বলে, পার্থদা, তুমি এত সিগারেট খাও? পার্থ হাসতে হাসতে বলে, গরিব মানুষকে দামি, সরি, এর আগের লাইনটা আবার পড়ছি। পাথর পড়ার টেবিলে থেকে সিগারেট ও লাইটার এনে এগিয়ে দিতে দিতে মৌরি বলে, পার্থদা, তুমি এত কম দামি সিগারেট খাও? পার্থ হাসতে হাসতে বলে, গরিব মানুষ কি দামি সিগারেট খেতে পারে? এটা অতটা দামি নয়। তুমি বুঝি গরিব? কিন্তু কেন? বাবার মতো টাকা নেই কেন তোমার? সবার কি টাকা হয়? টাকা হওয়ার জন্য একটা টেকনিক জানতে হয়, সবার তা জানা থাকে না। হঠাৎ যেন মৌরির মুখে একরাশ ছাই মেখে দিল কেউ। মলিন মুখে কিছুক্ষণ পার্থর দিকে তাকিয়ে থেকে বলল, সত্যি বলেছ পার্থদা, টাকা আয়ের টেকনিক জানতে হয়।
বাবা সেসব জানে, তাই তো তার কাড়ি কাড়ি টাকা। তোমার সে টেকনিক জানার দরকার নেই। তুমি যেমন আছো তেমন থাকো পার্থদা, টাকায় সুখ নেই। আমি খুব ভালোভাবে তা বুঝতে পারছি। মৌরীর মুখে এসব কথা শুনে পার্থ ভাবে, বয়সের তুলনায় মৌরী অনেকটা বেশি বুঝতে পারে। পার্থ বলে, বন্ধু হলে তুমি যেন কি বলতে চেয়েছিলে? হ্যাঁ পার্থদা, যেসব কথার কাউকে শেয়ার করতে পারি না সেসব কথা শুধু তোমাকে বলবো। এসব শুনে তোমার আমাদের ফ্যামিলি সম্পর্কে খারাপ ধারণা আসতে পারে, আসুক। যা সত্যি তা বলতে দ্বিধা নেই আমার। তুমি যেন কাউকে এসব বলতে যেও না, প্লিজ। পাগল হলে তুমি? কেন অন্যকে বলতে যাব তোমার কথা? তুমি তো আমাকে বিশ্বাস করে বলেছ। মৌরি পার্থর দিকে তাকিয়ে বলে, তোমাকে আমি বিশ্বাস করি বলেই তো বলবো সব। তাহলে শোনো, আমি যাকে বাবা বলি, সৈয়দ রাশেদুল হাসান, তিনি আমার বাবা নন। তোমার মায়ের স্বামী নন তিনি? পার্থ অবাক হয়ে বলে, মায়ের স্বামী হলেই যে সন্তানের বাবা হবে এমন তো নয়। তিনি আমার বাবা, তবে আপন বাবা নন। তিনি স্টেপ ফাদার। আমার মায়ের দ্বিতীয় বিয়ে এটি। জীবনে মা বোধ হয় এই একটি ভুলই করেছেন, আমার বাবাকে ছেড়ে এই ব্রুটাল লোকটিকে বেছে নিয়ে এখন পস্তাচ্ছেন। লোকটিকে আমি খুব অপছন্দ করি, এড়িয়ে চলি। ওকে আমার বাবা বলতে ঘেন্না হয় পার্থদা। পার্থ বলে, কি বলছো তুমি? মৌরি মন্ত্রমুগ্ধের মতো বলে চলে, প্রতি রাতে বাবা মা ঝগড়া করে। শুধু কি ঝগড়া, রুম আটকিয়ে মাকে শারীরিক নির্যাতন করে বাবা। পাশের রুম থেকে আমি টের পাই, মায়ের কান্নার আওয়াজ শুনতে পাই। মাকে কখনো জিজ্ঞেস করনি কেন তার উপর নির্যাতন করা হয়? একদিন করেছিলাম। কি বললেন তিনি? বললেন, এসব শোনার বয়স হয়নি তোমার। তবে মায়ের কথা মানতে রাজি নই আমি। জানতে হবে কেন মায়ের উপর এই নির্যাতন। তোমার বাবা কি ড্রিঙ্ক করেন? হঠাৎ পার্থ প্রশ্ন করে। হ্যাঁ, প্রতি রাতেই ড্রিঙ্ক করে বাড়িতে আসে। ড্রিঙ্ক করা কারণ নয়, অন্য কারণ আছে মনে হচ্ছে। কি মনে করো তুমি? সঠিক জানি না পার্থদা, তবে মায়ের নামে প্রচুর সম্পত্তি আছে। ওগুলো মাকে লিখে দিতে বলেছিল একদিন। এ নিয়েই প্রায়ই ঝগড়া হয় দুজনের মধ্যে। মৌরি কথা বলতে বলতে প্যাকেট থেকে সিগারেট বের করে পার্থর হাতে দিয়ে লাইটার জ্বালিয়ে পার্থর মুখের কাছে ধরলে পার্থ ওর হাত থেকে লাইটার নিয়ে সিগারেট ধরায়। মৌরিও একটা সিগারেট বের করে নিজের মুখে পুড়ে বলে, দাও তো লাইটারটা। পার্থ অবাক হয়ে বলে, তুমি সিগারেট খাও? কে বলল খাই? তবে আজ খাবো, বন্ধুর সঙ্গে। রোজ একটা করে খাবো। বড় লোকদের সব গুণ থাকতে হবে আমার। আমরা তো বড় লোক, অনেক বড় লোক। তুমি জানো না পার্থদা, কত কত টাকা আমাদের। পার্থদা, দেখো, আমি একদিন মদ খাবো। পার্থদা, আমার মায়ের অনেক টাকা। মা খুশি নন, সুখী নন। বড় লোকটা খুশি হয় না, সুখী হয় না। কি বলছো তুমি? তুমি অবাক হচ্ছ পার্থদা? এগুলো তো বড় লোকদের ফ্যাশন, তুমি জানো না? আমার মা অবশ্য পছন্দ করেন না, তবুও তিনি মদ খেতে বাধ্য হয়েছেন।
বাবা তো এখনই আমাকে পার্টিতে যাওয়ার অনুরোধ করে। শুধু পার্টি কেন, কোনো কিছুতেই আপত্তি নেই তার। বাবার এক বন্ধু বাবার সামনে আমার হাত ধরেছিল। বাবা সেটা দেখেছে, কিছু বলেনি, বরং তার সঙ্গে পার্টিতে যেতে বলেছিল একদিন। আমি সেই থেকে বাবাকে একদম সহ্য করতে পারি না। না, তুমি এসব কিছু করবে না দুষ্টু। আমি তোমাকে এসব করতে দেব না। কথাগুলো বলতে এতটা জোর কোথায় পেল পার্থ, নিজেও তা জানে না। মৌরি সিগারেট ছুঁড়ে ফেলে দিয়েই অবাক চোখে পার্থর দিকে তাকিয়ে বলে, সত্যি তুমি পারবে পার্থদা আমাকে এসব থেকে ঠেকিয়ে রাখতে? তুমি জোর করতে পারবে? পারবো। কেন? কোন অধিকারে? জানি না কোন অধিকারে, তবে তোমাকে এসব কিছুই করতে দেব না আমি। আর কোনোদিন তুমি সিগারেট স্পর্শ করবে না, কথা দাও। মৌরি মিষ্টি করে হাসতে হাসতে বলে, কথা দিলাম পার্থদা, যতদিন তোমার শাসন থাকবে ততদিন আমি এসব আর কখনো স্পর্শ করব না। কথা বলতে বলতে রাত হয়ে যায়। আস্তে আস্তে গাড়িতে গিয়ে বসে মৌরি। ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নাড়ে পার্থ। প্রতিদিনের মতো ভদ্রতার খাতিরে নয়, আজ মনে হয় অন্য কিছু, যেন প্রাণ আছে এই হাত নাড়ার মধ্যে। মৌরির বাসায় ফিরতে রাত হয়ে যায়। বাসায় ঢুকে দেখতে পায় মা ড্রয়িং রুমে বসে বই পড়ছেন। মৌরিকে দেখে বই বন্ধ করে বলেন, বসো, তোমাকে আমার কিছু বলার আছে। মৌরি সোফায় বসতে বসতে বলে, একটু দেরি হলো মা। কৈফিয়ত চাইনি, তবে তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। কি মা? আমরা যে সমাজে বাস করি সেখানে তোমাকে নির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে চলতে হবে মা, না হলে লোকে নানা কথা বলবে। এটা কি তুমি বুঝতে পারো না? কেন বুঝবো না? আমি কি কিছু অন্যায় করেছি মা? ন্যায় অন্যায়ের কথা নয়, সমাজ সংসারে একটা রীতি আছে, তাকে তো অবজ্ঞা করতে পারি না আমরা। আমি জানি মা, যদিও সমাজের অনেক কিছুই পছন্দ নয় আমার। কি পছন্দ না পছন্দ সেটা তোমার একান্ত ব্যক্তিগত। সমাজে শৃঙ্খলার জন্যে আমাদের অনেক কিছু মানতে হয়। অনেকেই হয়তো সেটা মন থেকে মানতে পারে না। আর যদি মানোই, তাহলে রাত 10টা পর্যন্ত বাইরে থাকো কেন? পার্থদার বাসা থেকে বের হতে দেরি হয়ে গেছে। ওখান থেকে শপিং মলে গিয়েছিলাম। রাস্তায় প্রচুর জ্যাম। দেখো মৌরি, আমি তোমাকে জেরা করছি না। তোমার উপর আমার বিশ্বাস আছে। বিশ্বাস আছে যে আমার মেয়ে আমাকে না জানিয়ে কিছুই করবে না। অন্যায় তো নয়ই। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? করো। কি কথা? আমার কোনো বন্ধু নাই কেন? নুসরাত জাহান অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকেন। তারপর হঠাৎ হাসিতে ফেটে পড়েন তিনি। মৌরীয় মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে বলে, তুমি হাসছো কেন? হাসির এমন কি কথা বললাম আমি? আচ্ছা মৌরি, তুমি কবে বড় হবে বলো তো? কেন মা? আমার তো এখন 18 বলা যায়, একদিন বাকি। আমি তো এখন অ্যাডাল্ট, বড় হওয়ার আর কি বাকি আছে? বয়স হলেই বড় হয় না মৌরি। তাহলে?
বড় হতে হলে বুদ্ধি থাকতে হয়, দায়িত্ব নেওয়া শিখতে হয়। তুমি বলছো বুদ্ধি নেই আমার? মা, আমার বুদ্ধি আছে, বলতে পারো দুষ্টু বুদ্ধি নেই। যা ওই লোকটা মানে রাশেদুল সাহেবের আছে। কোনো দায়িত্ব তো দাওনি এখনো আমাকে। কতবার বলছি তোমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নিয়ে চলো আমাকে। আমি দেখতে চাই কেন বারবার লোকসান গুনতে হবে তোমাকে। অথচ ওই লোকটা গার্মেন্টসে লাভের পর লাভ হচ্ছে, তুমি নিজেও যাচ্ছ না, খোঁজ খবর নিচ্ছ না। কেন এমন করছো তুমি? সবই করব। আগে গ্রাজুয়েশনটা শেষ করো, তারপর তোমাকেই বুঝিয়ে দেব সব। কি পারবে তো সামাল দিতে? পারবো মানে 100 বার পারবো, যদি তুমি পাশে থাকো। কয়েকদিন পর্যন্ত তুমি রাশেদুলকে লোকটা লোকটা করছো কেন? আগে তো বাবা বলতাম, তাই তো? এখন আর বলতে পারবো না। কেন? কি হয়েছে খুলে বলো। তুমি নিজেও জানো মা, ওই লোকটা আমার বাবা নয়। তুমি এতদিন আমাকে বলনি, কিন্তু আমি জেনে গেছি। নুসরত নাহিদ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বললেন, কি করে জানলে সে কথা জিজ্ঞেস করব না। না জানলেও এক সময় আমি তোমাকে বলতাম। এতদিন বলিনি, তুমি ছোট ছেলে বলে। আমার মনে হয় যে কোনো পরিস্থিতি বোঝার বুদ্ধি বিবেচনা এখন তোমার হয়েছে। অতটা হয়নি মা। তবে তোমার যে ওই লোকটাকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে, সেটুকু বুঝতে পারছি আস্তে আস্তে। আমার বাবাকে, কোথায় থাকেন তিনি, আমি জানতে চাই মা। মৌরির কথায় নুসরাত নাহিদ কিছুটা বিমর্ষ হলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই বিষয়টি আমি তোমাকে এক্ষুনি বলতে চাইনি, কারণ এসব শোনার জন্য পর্যাপ্ত বয়স এখন হয়নি তোমার। তবে তোমার সে বয়স না হলেও তোমাকে আমি অন্তত মনের দিক থেকে পরিণত ধরে নিতে পারি, এবং সেজন্য ব্যাপক স্বাধীনতা দিয়েছি। তুমি কি তা লক্ষ্য করেছ? হ্যাঁ মা, কিন্তু কেন জানো? না, তোমার নানা ভাই খুব বড়লোক ছিলেন। কোটি কোটি টাকা ছিল তার। তবে তিনি ছিলেন ভীষণ রকম কনজারভেটিভ। আমাদের সব সময় তিনি ঘরের মধ্যে আটকে রাখতেন। স্কুলে যেতে হতো বোরকা পরে। চাচাতো ভাই বোনদের সঙ্গেও দেখা সাক্ষাৎ করতে দিতেন না তিনি। আমরা সেই রক্ষণশীল পরিবারের চার দেয়ালের মধ্যে বড় হওয়ার পর কি সে ধারা বজায় রাখতে পেরেছি? পারিনি। কারণ মেয়েদের সবকিছু নির্ভর করে স্বামীর ইচ্ছের উপর। একটা কথা তোমাকে স্পষ্ট করে বলি মা, তোমার বাবার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল আমার। বিয়ে হয়নি আমাদের। তোমার বাবার আগে একবার বিয়ে হয়েছিল বলেই তোমার নানা ভাই আর তাকে মেনে নিলেন না। তুমি এ কি বলছো মা? বাবার সঙ্গে বিয়ে হয়নি তোমার, তাহলে আমার জন্ম? যা বলছি সত্যি। আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, কিন্তু দুজনেই জানতাম আমাদের বিয়ে হবে না। বাবা কোনোদিন মেনে নেবেন না। তাই আমি তোমার বাবার কাছে দাবি করলাম, বিয়ে না হলেও একটি সন্তান আমার চাই চাই। আমি ভাবলাম তোমার বাবাকে জীবনে না পেলেও তার ঔরসজাত সন্তান তাকে না পাওয়া সব জ্বালা যন্ত্রণা ভুলিয়ে দেবে আমার। তোমার বাবা প্রথমে কিছুতেই আমার প্রস্তাবে রাজি হননি। শেষটায় আমার জেদাজেদিতে তিনি তার ভালোবাসার সন্তান আমার গর্ভে দিয়েছিলেন। আর সে সন্তান তুমি। এ কি বলছো মা তুমি?
এতে তোমার বাবার কোনো দোষ নেই মা। আমি তাকে বাধ্য করেছি। দোষ যদি কিছু হয়ে থাকে, আমার হয়েছে। তার বিনিময়ে তোমাকে পেয়েছি আমি। তোমার মধ্যে তোমার বাবাকে খুঁজে পাই বলে তোমাকে শাসন করতেও পারি না, কোনো কিছুতে না করতে পারি না। মৌরি সোফা থেকে উঠে মায়ের বুকের মধ্যে মাথা রেখে বলে, তোমার কোনো অপরাধ নেই মা, বরং আমার অহংকার হচ্ছে যে তুমি তোমার ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য কোনো কিছুকে পাপ মনে করনি। তুমি ভালোবাসাকে সবার উপরে স্থান দিয়েছ। বাবার কথা শুনতে ইচ্ছে করছে তো তোমার? তাহলে শোনো। তোমার বাবার সঙ্গে আমার পরিচয় হঠাৎ করে। সে তখন একজন নামকরা আর্টিস্ট। প্রায় দেশের বাইরে ছবি প্রদর্শনী করে বেড়াতেন। একটি এক্সিবিশনে তার সঙ্গে প্রথম পরিচয় হয় আমার। আমি তখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপর বন্ধুত্ব এবং অনেক পরে প্রেম। কিন্তু বাধ সাধলেন তোমার নানা ভাই। তোমার বাবা আগে একবার বিয়ে করেছিলেন, তার স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন বলে তাকে তোমার নানা ভাই আর মেনে নিতে পারলেন না। তিনি জোর করে রাশেদুলের সঙ্গে আমার বিয়ে দিলেন। আমি তখন 1 মাসের গর্ভবতী, তুমি তখন আবার গর্ভে। একথা জানতো লোকটা, মানে রাশেদুল সাহেব? কোন কথা? তুমি? হ্যাঁ, আমি তাকে বলেছিলাম যাতে সে আমাকে বিয়ে করতে রাজি না হয়। কিন্তু লোকটা ভীষণ লোভী। সে আমাকে নয়, সম্পত্তিকে ভালোবাসে। আমাকে বিয়ে করে কয়েক কোটি টাকা সম্পত্তি পেয়েছিল সে। তোমার নানার বাকি সম্পত্তি আমি ও তোমার মামা শওকত হোসেন সমান ভাগ পেয়েছিলাম। মামার সঙ্গে তোমার যোগাযোগ নেই কেন? একেবারে যোগাযোগ নেই তা তো নয়, মাঝে মাঝে ফোন করে খবর নেন। রাশেদুল সাহেবকে তার পছন্দ নয় বলে এখানে আসেন না। আমাকে দেখলে চিনতে পারবেন মামা? তুমি যখন ছোট তখন একবার দেখেছে তোমাকে। ও, তোমার মামা খুব ভালো মানুষ, অনেক বড় লোক। তার একমাত্র ছেলে লন্ডনে ব্যারিস্টারি পড়ছে। ছেলের সঙ্গে তোমার বিয়ের কথা বলতে এসেছিলেন একবার। আমি না করে দেয় আর আসেননি। তোমার মামা খুব ভালো মানুষ হলেও তার স্ত্রী খুব অহংকারী। ছেলেটাও ভালো হয়নি, এটুকুই শুধু বলা যায়। এ কারণেই আমি রাজি হইনি তোমাকে তার ছেলের সঙ্গে বিয়ে দিতে। মামার ঠিকানা জানো? আমাকে দেবে? আমি যাব তার কাছে। তা যাও, কিন্তু তার বাসায় কখনো যেও না। আচ্ছা, আমি তার বাসায় যাব না, অফিসেই দেখা করব। রাশেদুল সাহেবকে তোমার মামা 3 বার কিনতে পারেন। আমিও ভাবছিলাম তোমার মামার সাহায্য নিয়ে একটা কিছু করব। রাশেদুল সাহেব দিনের পর দিন আমার উপর অত্যাচার বাড়িয়ে দিচ্ছে। সব সম্পত্তি তার নামে লিখে দেওয়ার কথা বলছে। আমি জানি মা, আর সে কারণেই আমি মামার সঙ্গে দেখা করব। রাশেদুল সাহেব মনে করছে তুমি একা, তাই তোমাকে ঠকাতে চাইছে। ঠকাতে পারবে না আমাকে। আমি শুধু তোমার গ্রাজুয়েশনটার অপেক্ষা করছি। বাবা কোথায় আছে জানো তুমি? না, তোমার বিয়ের পর আর যোগাযোগ হয়নি তার সঙ্গে। একবার শুধু কথা হয়েছিল, তারপর সে আর কোনো যোগাযোগ রাখেনি। আমিও যোগাযোগ রাখতে চাইনি। ঠিকানা জানো? না, দেখতে ইচ্ছে করে না তাকে। ইচ্ছে করে, তবে ভয় হয়। ওই লোকটাকে? হুম, ভয় পেলে জয় করা যায় না মা। তুমি আমাকে শিখিয়েছ। তার নাম বলো, আমি খুঁজে নেব তাকে। তোমার কোনো আপত্তি নেই তো? না, আপত্তি থাকবে কেন?
এটা তো তোমাদের ব্যাপার। ওর নাম আরিফ হাসান, চিত্রশিল্পী, একসময় চারুকলার অধ্যাপক ছিলেন। ওকে, আর বলতে হবে না। আমি তাকে খুঁজে বের করবই। আর ওই রাশেদুল হাসান সাহেবকে ডিভোর্স করবে তুমি। কি বলছিস তুই? যা বলছি তাই করো মা। ওই লোকটা তোমাকে তার স্বার্থের জন্য ব্যবহার করছে। এখন তোমার সম্পত্তির উপর লোভ তার। সম্পত্তির জন্য তোমাকে খুন করতেও দ্বিধা করবে না সে। নুসরাত তাহিদ অবাক হয়ে তাকিয়ে থাকেন মেয়ের দিকে। তারপর বলেন, এত কথা বলতে সাহস পাস কি করে? মৌরি মায়ের চোখে চোখ রেখে বলে, সত্য বলতে সাহসের অভাব হয় না। আচ্ছা মা, এই অমানুষটাকে নিয়ে তুমি সারাটা জীবন কাটাবে কি করে? কি করব তাহলে? আমি বাবাকে খুঁজে বের করব। বাবার সঙ্গে তোমার বিয়ে না হলেও বন্ধুত্ব হয়ে থাকতে পারবে। মা, প্রতিটি মানুষের জীবনে একজন বন্ধু দরকার। মা মেয়েকে বুকের মধ্যে টেনে নিয়ে বলেন, তোমার বাবাকে একবার খুঁজে এনে দে। তার সাথে আমার অনেক কথা আছে মা। আচ্ছা, কি জানি বলছিলি বন্ধুর কথা? ও, তাই বলছিলাম, আমার কেন কোনো ছেলে বন্ধু নেই? তো আমি কি করব? ছেলে বন্ধু কি সুপার শপে কিনতে পাওয়া যায়? তাহলে চল, এখনই তোকে 1 ডজন ছেলে বন্ধু কিনে দেব। না না, কেনার কথা নয়। আচ্ছা মা, পার্থ তো আমার বন্ধু হতে পারে না? নুসরাত নাহিদ ম্লান হাসেন। তারপর বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলেন, হবে না কেন? তবে একজন একজনকে বোঝার ক্ষমতা থাকতে হবে তো। নুসরাত নাহিদ কিছুক্ষণ ভাবলেন। তারপর কয়েক মুহূর্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, তুইও আমার পথ ধরলি? বুঝলাম না মা, কি বলতে চাও তুমি? নুসরাত নাহিদ হাসতে হাসতে বলেন, তোর বাবার সঙ্গে আমার বয়সের বেশ কিছুটা পার্থক্য ছিল। সেটাই বলছি যে তুইও এমন একজনকে বন্ধু হিসেবে বেছে নিলি যে তোর চেয়েও বয়সে বেশ বড়। তাতে কোনো সমস্যা মা? বলেছি তো সমস্যা নেই। থ্যাংক ইউ মা। কাল আমার জন্মদিন, মনে আছে তোমার? নুসরাত নাহিদ খিলখিল করে হেসে ওঠেন। তারপর বলেন, তোর জন্ম তারিখটা মনে থাকবে না আমার? তুই আমার হঠাৎ পাওয়া ধন মা। অনেক কষ্টে, অনেক বদনামের বিনিময়ে তোকে পেয়েছি আমি। সরি মা, বোকা। মা, একটা কথা বলবো। আবার কি কথা বাকি রয়ে গেল? রাগ করবে না তো? না, কাল তো আমার জন্মদিন। এবার জন্মদিনটা আগের মতো পালন করব না। তোমার আপত্তি আছে? বুঝলাম না। কাল সকালে পার্থদার কাছে যাব। আমার যতদূর মনে পড়ে, পার্থদা একদিন কথায় কথায় শিল্পী আরিফ হাসান নামটা বলেছিলেন। পার্থ কি আরিফকে চেনে নাকি? জানি না তো মা, সেটাই তো জিজ্ঞেস করব। সকালে পার্থদার ওখানে যাব। পার্থদা যদি বাবাকে চেনে, তাহলে তাকে নিয়ে বাবার কাছে যাব আমি। পাগল নাকি তুই? না, না মা, পাগল হয়নি। এতদিন বাবার কথা জানতে পেরেছি। তাকে খুঁজে বের করা পর্যন্ত, তাকে খুঁজে বের না করা পর্যন্ত আমার আর কিছু ভালো লাগবে না। নুসরাত নাহিদ মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মেয়ের চেহারায় আজ ওর বাবার স্পষ্ট প্রতিচ্ছবি দেখতে পেলেন। ঠিক সেই চোখ, কথা বলার সেই ভঙ্গি। কই, এতদিন তো সে মেয়ের মধ্যে আরিফ হাসানকে খুঁজে পাননি। তাহলে সে কি ঘোরের মধ্যে ছিল? অথচ আরিফ হাসান সঙ্গে বিয়ে না হলেও সে তো তার স্মৃতি থেকে বহন করার জন্যেই অন্যায়ভাবে তার সন্তান গর্ভে ধারণ করেছিলেন। এতদিন পর নুসরাত নাহিদের মনে প্রশ্ন জাগল, এটা কি অন্যায়, ব্যভিচার যাকে বলে? কিন্তু সমাজ তো সে কথা জানে না।
এই পাপ তো সমাজের কাছে নয়, এই পাপ সৃষ্টিকর্তার কাছে। নিশ্চয়ই তিনি এই অপরাধকে ক্ষমা করে দেবেন। তুমি কিছু ভাবছো মা? হুম। এতদিন পর আবার তুই আমাকে ঝড়ের মধ্যে ফেলে দিলি। বাবাকে তুই বাবাকে কি তোমার কথা কিছু বলবো? আগে খুঁজে পাবি তারপর তো। যা ইচ্ছে তাই বলিস, আমার কিছু বলার নেই। খুঁজে তো আমাকে পেতেই হবে, না হলে যে আমার নিস্তার নেই। আচ্ছা, তোর যা ইচ্ছে তাই করিস। এখন আর রাত জাগিস না। ডাইনিং এ খাবার রাখা আছে, খেয়ে ঘুমিয়ে পড়। ওকে মা, গুড নাইট। সারা রাত ঘুমাতে পারেনি মৌরি। আজ মায়ের মুখের নিজের জীবনের অজানা কথাগুলো শোনার পর দুই চোখের পাতা এক করতে পারেনি কিছুতেই। বিখ্যাত চিত্রশিল্পী আরিফ হাসান তার বাবা। 17টা বছর পর বাবার নামটা জানতে পেরেছে মৌরি। না, সে মাকে কোনো রকম দোষারোপ করবে না, বরং মাকে সে ধন্যবাদ দেবে এই বলে যে সে যাকে ভালোবাসে তাকেই আঁকড়ে ধরতে চেয়েছে। তার স্মৃতিকে বহন করার জন্যে সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করেছে সে। রাতে বিছানায় এপাশ ওপাশ করতে করতে মৌরির বারবার মনে হয়েছে একদিন পার্থর মুখেও বাবার নামটা সে শুনেছে, কিন্তু তখন সে বুঝতে পারেনি এই আরিফ হাসান তার বাবা। মৌরি ভাবে নিশ্চয়ই পার্থদা তাকে সাহায্য করতে পারে। সকাল হওয়ার অপেক্ষায় থেকে নির্ঘুম কাটায় গোটা রাত। খুব ভোরে উঠে ছাদে চলে যায় মৌরি। তখনও প্রকৃতি আবছা অন্ধকারে ঢেকে আছে, তবে পূর্ব দিগন্ত স্পষ্ট হয়ে উঠছে লাল আভা ছড়িয়ে। পাখিরা ওড়াউড়ি করছে, বাতাস বইছে মন্থর গতিতে। মৌরি মৌরি ভাবে সকালটা এত সুন্দর, এত মনোরম, এত এতটা ব্যতিক্রম সে আগে কখনো বুঝতে পারেনি। দূরেই কোথাও থেকে সকালের রাগ ভৈরবীতে কোনো একজনের গলা সাধার সুর ভেসে আসে। মৌরিও সকালে গলা সাধে, তবে এতটা সকালে নয়। পার্থ বারবার খুব ভোরে উঠে গলা সাধার কথা বললেও কোনো দিনই সে এতটা ভোরে ঘুম থেকে জাগেনি। আজ ভাবছে জাগলে হয়তো ভালোই হতো, প্রতিদিনের এই অদ্ভুত সুন্দরকে সে উপভোগ করতে পারত। মৌরি ভাবে পার্থদা বলেছিল সেও সকালে রেয়াজ করে, তাহলে নিশ্চয়ই এতক্ষণে পার্থদা ঘুম থেকে জেগেছে। এখন যদি সে পার্থদার বাসায় যায় তাহলে পার্থদা কিছু মনে করবেই, রাগ করবে তার সাথে। যাই হোক না কেন, মৌরির আর তর সইছে না। আস্তে আস্তে এসে ছাদ থেকে নেমে গেটের বাইরে চলে আসে। ইচ্ছে করলে ড্রাইভারকে ঘুম থেকে জাগাতে পারত, কিন্তু মৌরি তা না করে একটা রিক্সা নিয়ে পার্থর বাসার দিকে ছোটে। পার্থর বাসার সামনে বিশাল একটা কৃষ্ণচূড়া গাছ। রিক্সা থেকে নেমেই গাছের নিচে দাঁড়ায় মৌরি। পার্থদা জেগে আছে। ভৈরবীর আগে তার রেওয়াজ শোনা যাচ্ছে, মোহন প্যায়রে তুম জাগো। কয়েক মিনিট দাঁড়িয়ে ভাবতে থাকে এখন কি করবে সে। এত সকালে কলিং বেল বাজানো ঠিক হবে না। তাছাড়া সে এখন গলা সাধছে। এই সময় চুপচাপ দাঁড়িয়ে রাগ ভৈরবীর আলাপ শুনতে থাকে মৌরি। নিজের অজান্তে চোখ দুটি আর্দ্র হয়ে ওঠে। বারবার চোখ মোছে মৌরি। এক সময় রেয়াজ থামলে মৌরি মোবাইল পার্থর নাম্বারে ফোন করে। 2-3 বার রিং হতেই পার্থ ফোন রিসিভ করে অবাক হয়ে জিজ্ঞেস করে, মৌরি তুমি? কি হয়েছে তোমার? কোনো বিপদ টিপদ নয় তো? এত সকালে ফোন করেছো কেন? পার্থর কথায় অস্থিরতা ও দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। এতগুলো প্রশ্নের কোনোটার উত্তর দেবে ভেবে পায় না মৌরি। মৌরি শুধু বলে,
পার্থদা, আমি তোমার বাসার সামনে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। পার্থ আবারও অস্থির হয়, বলে, কোনো বিপদ? দাঁড়াও, আমি আসছি এখনই। কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে লাইন কেটে দেয় পার্থ। তারপর 3-4 মিনিটের মধ্যে গেট খুলে বেরিয়ে আসে। এক দৌড়ে গেট পেরিয়ে মৌরির কাছে গিয়ে অস্থিরভাবে তাকায়, আতঙ্কিত কণ্ঠে বলে, কি হয়েছে তোমার? কি কোনো বিপদ? পার্থকে দেখে সকল দুশ্চিন্তা দূর হয়ে যায় মৌরির। হাসতে হাসতে বলে, না পার্থদা, কোনো বিপদ নয়। তোমার কাছে আসবো আসবো করে সারা রাত একটুও ঘুমোতে পারিনি। ঠিকমতো ঘুমিয়ে সকালবেলা আসতে পারতে এত অস্থিরতার কি কারণ মৌরি? সে পরে বলবো। আজ আমি 18তে পড়লাম। উইশ করবে না? মৌরির অদ্ভুত চোখে তাকায় পার্থর দিকে। পার্থ তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত নিষ্পলক বাকহীন ভাবে। তারপর অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলে, হ্যাপি বার্থডে মৌরি। মৌরি বলে, আই লাভ ইউ পার্থদা। পার্থ কিছু বলতে গিয়ে থেমে যায়। কণ্ঠ আটকে ধরে অনিন্দিতা। পার্থ ঘোরের মধ্যে ডুবে যায়। সে এখন তার সামনে মৌরিকে নয়, অনিন্দিতাকে দেখছে। কাপা কাপা গলায় পার্থ বলে, আই লাভ ইউ অনিন্দিতা। মৌরি অভিমান করে বলে, এই পার্থদা, আমি তো অনিন্দিতা নয়, মৌরি। কি সব ভুল ভাল বকছ? চলে যাব আমি? ওহ সরি মৌরি। ইটস ওকে। চলো, তোমার হাত ধরে লেকের পাড়ে ঘুরবো। তারপর টং দোকানে দাঁড়িয়ে চা খাবো আর সিগারেট খাবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তোমাকে। মৌরি পার্থর হাত ধরে লেকের দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে বলে, আজ তোমাকে আমার ভালোবাসার কথা জানাবো। তুমি খুশি হওনি? পার্থর উত্তরের অপেক্ষা না করে মৌরি বলে, আজ তোমাকে আরো একটি বিশেষ কথা বলার জন্য এসেছি। কি? তোমার হেল্প লাগবে পার্থদা। আমাকে সাহায্য করবে তুমি? কি বলছো তুমি? তোমাকে হেল্প করব কিনা সেটা জিজ্ঞেস করে জানতে হবে। কি হেল্প লাগবে বলো। অস্থির হচ্ছ কেন? চলো আগে চা খাই। চা শেষ করে সিগারেট ঠোঁটে পড়লে মৌরি পার্থর হাত থেকে দিয়াস লাইটার নিয়ে খস করে জ্বালিয়ে পার্থকে সিগারেট ধরিয়ে দিতে দিতে বলে, বাবার খোঁজ পেয়েছি পার্থদা। পার্থ এক গাল সিগারেটের ধোঁয়া হঠাৎ বাতাসে মিলিয়ে দিতে দিতে বলে, কি? বাবার খোঁজ পেয়েছো? কে সে? কোথায় আছেন তোমার বাবা? মৌরি দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জানি না কোথায় আছেন, তবে আমার বাবা চিত্রশিল্পী আরিফ হাসান। কি? কি বললে তুমি? আরিফ হাসান স্যার তোমার বাবা? কে বলেছে? তোমার মা? মা বলেছেন। স্যার কি তোমাকে চেনেন? কি যে পাগলের মতো কথা বলছো। কি করে চিনবে আমাকে? তাহলে তার যে একটি মেয়ে আছে সে খবরই তো জানেন না, চিনবে কেমন করে? আচ্ছা, বলো তো ঘটনাটা কি? শোনো পার্থদা, মায়ের সাথে বাবার বিয়ে হয়নি, তবে তাদের ভালোবাসা ছিল। আর সেই ভালোবাসা থেকে আমার জন্ম। মায়ের কথায় সে এই পাপটা ইচ্ছে করে করেছেন বাবাকে বিশেষ অনুরোধ করে। মা বাবাকে না পেলেও তার স্মৃতিকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলেন বলে আমার জন্ম হয়েছে। ওহ মাই গড, কি অদ্ভুত ভালোবাসা তাদের দুজনের। হুম, এবার বাবাকে খুঁজে বের করতে হবে। বাবার কাছে যেতে চাই আমি। খুঁজবে কি? খোঁজ তো জানি আমি। সপ্তাহে অন্তত একবার যাই স্যারের কাছে।
আমি যে হোমে বাচ্চাদের সাহায্য করি, আরিফ হাসান স্যার সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আমি ছোটখাটো ডোনার হলেও স্যার আমাকে খুব পছন্দ করেন। যাবে তুমি স্যারের কাছে? যাব মানে কি, এক্ষুনি যেতে চাই। ওয়েট, তাহলে স্যারকে একবার ফোন করি। বাধা দেয় মৌরি। পার্থর হাত থেকে ফোন টেনে নিতে নিতে বলে, জানালে অনুমতি তো নাও দিতে পারেন, তার চেয়ে এমনি চলো পার্থদা। না করবেন না। কি বলবে তাকে? তোমার কথা বলবো যে আমার এক বন্ধুকে নিয়ে আসতে চাই। মৌরি কি যেন ভাবে, তারপর পার্থকে ফোন সেট ফিরিয়ে দিতে দিতে বলে, আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করো। পার্থ আরিফ হাসানকে ফোন করে বলে, স্যার, আমার এক মেয়ে বন্ধু মানে ছাত্রী আছে, আপনাকে দেখতে চায় সে। ওপাশ থেকে আরিফ হাসান অবাক হয়ে বলেন, তোমার আবার মেয়ে বন্ধু আছে নাকি? বলেনও তো এতদিন। চলে এসো, আজ সারাদিন একদম ফ্রি আছি। পার্থ খুশি হয়ে বলছে, আচ্ছা স্যার, আমি আসছি, আমরা আসছি এখনই। এতক্ষণ আপনারা একটি সুইসাইড নোটের দ্বিতীয় পর্বের পাঠ শুনলেন। আগামীকাল তৃতীয় পর্ব অর্থাৎ অন্তিম পর্ব পাঠ করে শোনাবো। আমি আগেই বলেছি এই গল্পটি খুব ছোট, আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা শেয়ার করে বন্ধুদের জানান যদি ভালো লাগে। আমার কোনো ত্রুটি থাকলে আমাকেও জানাবেন। আর একটা কথা অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, নিজের যত্ন নিন। আল্লাহ হাফেজ।